ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করছে সাম্প্রদায়িক গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা পোশাক খাতে। ক্যান্সার আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি, শীতের সতর্কতার আহ্বান। ট্রাইব্যুনাল ও বিচারকের স্বল্পতা, 180 দিনে মামলা নিষ্পত্তিতে বড় বাধা। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। ভিন্ন উদ্দেশ্যে সাম্প্রদায়িক গোষ্ঠী ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করছে, মন গড়া ব্যাখ্যা দিচ্ছে, এমন অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। তারা বলছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই, যারা হুমকি দিচ্ছে বরং রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে, আর এ নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। শুরু থেকে অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে শনিবার ঢাকায় সাবেক মেয়র মোহাম্মদ হানিফের স্মরণসভায় ভাস্কর্য ইস্যুতে হেফাজত নেতাদের কড়া হুঁশিয়ার করলেন দলটির নেতারা। এই স্বাধীন দেশ, সেখানে সরকার আছে, সরকারের শক্তি সম্বন্ধে জানতে হবে। এদেশের জনগণ আছে, জনগণ সম্বন্ধে জানতে হবে। এদেশের জনগণ আপনাদের উগ্রবাদী জঙ্গিবাদী কথাবার্তা কর্মের সঙ্গে জনগণ সমর্থন করে না। এই স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা হবে, কোনো অপশক্তি নেই এটাকে ঠেকানোর। আর এটা নিয়ে যারা বেশি হুমকি ধামকি দেবে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে, জনগণ তাদেরকে প্রতিহত করবে। হেফাজত নেতারা ভাস্কর্য বিরোধী সমাবেশ থেকে আবারও আরেকটি শাপলা চত্বর সমাবেশের হুমকি দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতা হানিফ সেই হুমকির জবাবে তাদের স্মরণ করিয়ে বলেন, শাপলা চত্বর ছিল হেফাজতের পরাজয়ের ইতিহাস। শাপলা চত্বরের কথা মুখে আনার আগে লজ্জিত হওয়া উচিত আপনাদের, যে হুমকি দিয়ে শাপলা চত্বরে গিয়েছিলেন আর শেয়ালের মতো ল্যাজ গুটিয়ে আপনারা পালিয়ে গেছিলেন। এটা স্বাধীন রাষ্ট্র, 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কোনো ওই পাকিস্তানের প্রেতাত্মা বা রাজাকারদেরকে এখানে হুমকি ধামকি শোনার জন্য নয়। সকল কর্মকাণ্ড। অন্যদিকে নিজ বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় নেতারা যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা ইসলাম সম্পর্কে মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমানকালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। এদেশের স্থপতির ভাস্কর্য টেনে হেসড়ে নামাবে বলে কোনো ধর্মীয় নেতা অধ্যত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তাদের এমন রুচি এবং ভাষা ব্যবহার দেখে তাদের ধর্মচর্চা, ইসলামী রুচিবোধের নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের 14তম মৃত্যুবার্ষিকীতে আজিমপুর কবরস্থানে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের বিচার দাবি এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ সহ 7 দফা দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি শুরু করেন মঞ্চের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা উপজেলা সদরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, ধর্মভিত্তিক রাজনীতি এবং মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি তোলেন তারা।
পাশাপাশি ধর্মীয় মাহফিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক গুজব প্রচারকারীদের বিচার এবং বলাৎকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবিও আসে সমাবেশে। মুক্তিযুদ্ধ মঞ্চ আগামী 1 ডিসেম্বর থেকে বেলা 3টায় সারা দেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার অপরাধে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার যে হুমকি, এই হুমকি দেওয়ার অপরাধে অবিলম্বে যেন মামুনুল হক এবং ফয়জুল করিমকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য কাজ করার তার হাত আমরা গড়িয়ে দেব। এরা সবাই কিন্তু রাজাকারের সন্তান, রাজাকার। তারা বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যে চেতনা, সেটা মেনে নিতে পারেনি, আজও মেনে নিতে পারছে না। ডিসেম্বরে দেশব্যাপী প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় আজ এই চূড়ান্ত প্রার্থী তালিকা অনুমোদন দেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য 25টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। করোনা প্রসঙ্গ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা পোশাক খাতে। উদ্যোক্তারা বলছেন, দামি দামি ব্র্যান্ডগুলো পোশাক নেওয়া কমাচ্ছে, এমন বাস্তবতায় রপ্তানি কমার আশঙ্কা তাদের। তবে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। দেশের তৈরি পোশাকের সবচাইতে বড় বাজার ইউরোপ আর যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এসব দেশে দৃশ্যমান করোনার নতুন ধাক্কা। তাই স্থগিত আগের দেয়া পোশাকের অর্ডার, নেই নতুন অর্ডারও। চট্টগ্রাম বন্দরের হিসাব বলছে, বন্দর দিয়ে পোশাকের কন্টেইনার যাচ্ছে কম। বিশ্বখ্যাত ব্র্যান্ড ওয়ালমার্ট, H&M, প্রাইমার্ক, C&E, মার্কস অ্যান্ড স্পেন্সার, ইন্ডিটেক্স, আশদার মতো ব্র্যান্ডগুলো পোশাক কেনা কমাচ্ছে। এই অক্টোবরের থেকে নভেম্বর আমাদের আবার ল্যাসের দিকে গেল, এক্সপোর্ট আমাদের আবার কমে গেল। যেমন অক্টোবরে আমাদের 7.78% মতো কমে যায়, ওইভাবে গ্র্যাজুয়ালি কমতে থাকে। এখনও বোঝা যাচ্ছে না, আগামী মাসেও অনেক অর্ডার আমাদের বাইরের অর্ডার কমিয়ে ফেলেছেন। অনেক অর্ডার আমাদেরকে যা কনফার্ম করেছেন ওগুলো এখন আপাতত স্থগিত করেছেন। দেশের পণ্য রপ্তানির 90% যায় কন্টেইনারে করে চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই কন্টেইনার কম যাওয়ার অর্থই হচ্ছে রপ্তানি কমে যাওয়া। অক্টোবর আর নভেম্বরের রপ্তানির চিত্রও তাই বলছে। রপ্তানি কমেছে আগের বছরের একই সময়ের চেয়ে। ব্র্যান্ড বায়ারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সঙ্গে সেরকম একটি আদান প্রদান রাখা, যাতে আগামী দিনগুলোতেও অর্ডারগুলো যাতে স্বাভাবিক সময় বা পূর্ব মাসগুলোর মতো যাতে অর্ডার অব্যাহত রাখে। সরকারের দিক থেকে উচিত হবে বাজারের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন বোধে আমাদের মূল পণ্য আমদানিকারক দেশগুলোর সরকারগুলোর সঙ্গেও আগাম যোগাযোগ রাখা। তারপরেও মানবিক কারণে শ্রমিক ছাঁটাই আর বেতন কাটছাঁট কোনোভাবেই যাতে না হয়, সেদিকেও উদ্যোক্তাদের খেয়াল রাখার পরামর্শ বিশ্লেষকদের। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। একদিনের ব্যবধানে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসেবের 24 ঘন্টায় মারা গেছেন আরও 36 জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6,580। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 118টি ল্যাবে 14,012 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হয়েছেন 1,908 জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 4,60,619। এ সময় সুস্থ হয়েছেন 2,009 জন। এ পর্যন্ত দেশে মোট 3,75,885 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন 2 লাখের বেশি মানুষ, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,20,37,000 আর মৃত্যু ছাড়িয়েছে 14,49,000। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত একদিনে সংক্রমিত হয়েছেন 2,05,557 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,54,000-এর ওপরে। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে এতদিন সংক্রমণ বেশি ঘটেছে বড় বড় শহরে, কিন্তু এবার গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে সেই সংক্রমণ। ভারতে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 41,322 জন। তবে আগের সপ্তাহের তুলনায় সংক্রমণের হার কিছুটা কমেছে দেশটিতে।
এদিকে ব্রাজিলে নতুন সংক্রমিত হয়েছেন ৩৩,৭৮০ জন। এই নিয়ে সেদেশে মোট রোগী ৬২,৩৮,০০০-এর বেশি। জাপানে গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২,৫৩০ জন। মহামারী শুরুর পর থেকে এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। ইউরোপের বিভিন্ন দেশে করোনায় দ্বিতীয় ঢেউ অব্যাহত রয়েছে। ব্রিটেনে একদিনে নতুন সংক্রমিত হয়েছেন ১৬,০২২ জন। ক্যান্সারে আক্রান্তরা কোভিড-১৯-এর ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের ঝুঁকি একটু বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, শীতে করোনার ধাক্কা সামলাতে যে কোনো ধরনের ক্যান্সার আক্রান্তদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাদিয়া আফরোজের রিপোর্ট। আনিস, তুমি কি জানো তোমার মধ্যে অস্বাভাবিকতা আছে? জি না চাচা। তোমার কোনো দোষ নেই, বেশিরভাগ লোকই তাই জানে না। বরেণ্য অভিনেতা আলী যাকের দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, নিচ্ছিলেন থেরাপি। সবশেষ করোনায় আক্রান্ত হওয়ার পর শুক্রবার মারা যান তিনি। ক্যান্সার আক্রান্ত রোগীরা বেশি করোনার ঝুঁকিতে রয়েছেন। আমেরিকা ও চীনের কয়েকটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের মধ্যে কি পরিমাণ রোগী কোভিড পজিটিভ হচ্ছেন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে ক্যান্সারে আক্রান্তরা করোনার ঝুঁকিতে রয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ক্যান্সারের রোগী বা অন্যান্য ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বা ইমিউনিটিটা কম থাকে। এখন কম থাকার কারণে অন্যরা অনেকেই সংক্রমিত হয়েও ওইভাবে আক্রান্ত হচ্ছেন না। আমি বলছি যে রোগে ভুগছেন না, তার মধ্যে সেই কষ্টগুলা, সেই উপসর্গগুলা সেগুলো দেখা যাচ্ছে না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার বেশি। বাট আমাদের এই রোগগুলাতে খুব সহজেই আক্রান্ত হয়ে যাচ্ছেন, কাবু হয়ে যাচ্ছেন। গত আগস্ট মাসে আমেরিকার ক্যান্সার ডিসকভারির অনলাইন সংস্করণে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যায়, বিভিন্ন ধরনের ক্যান্সারে ভোগা করোনা পজিটিভ মানুষের মধ্যে ৫৫ ভাগই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। বাংলাদেশে করোনায় পুরুষদের মৃত্যুর সংখ্যা বেশি, আবার পুরুষদের মধ্যে বেশিরভাগই মারা যান ফুসফুসের ক্যান্সারে। তাই স্বাভাবিকভাবেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্তরা বেশি করোনার ঝুঁকিতে আছেন বলেও মনে করছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ শাহিদুর রহমান খান। যে কোনো ফাইব্রোসিস লাংসে যদি থাকে সেটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি একটু বাড়ায়। তো সেই ক্ষেত্রে করোনা সরাসরি কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে না, কিন্তু করোনা আক্রান্ত লাংসে যদি অনেকটুকু ফাইব্রোসিস থাকে এগুলো ভবিষ্যতে কিন্তু ক্যান্সার করতে পারে। করোনা তার হলো, কিন্তু তার আগে থেকে এর ওই পেশেন্টের ডায়াবেটিস ছিল বা কিডনি ডিজিজ ছিল বা এই ধরনের অন্য কোনো বড় ধরনের রোগ, ক্যান্সার যেটা বললেন, সে কেমোথেরাপি পাচ্ছে, এই ধরনের রোগীর ক্ষেত্রে যখন করোনা হয় সেটা কিন্তু জটিলতা সহজেই বৃদ্ধি পায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শীতে ক্যান্সার আক্রান্তদের করোনার প্রকোপ থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মানা সহ বাড়তি সতর্কতা প্রয়োজন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। ট্রাইব্যুনাল ও বিচারকের সংখ্যা না বাড়ানো পর্যন্ত ১৮০ দিনের মধ্যে সব নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তি সম্ভব নয়। আর এই মামলা তদন্ত করতে স্বাধীন তদন্ত সংস্থা গঠন করতে হবে বলেও মত দেন বক্তারা। রাজধানীতে এই বিষয়ে এক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য উঠে আসে। যেখানে আঘাতের বর্ণনাটা নারী ও শিশু নির্যাতন মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা কতটুকু মানা হচ্ছে এই বিষয়ে শনিবার গোলটেবিলের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ। আইনে আছে, কিন্তু কেন আইন থেকে আমরা কোনো সুরাহা পাচ্ছি না? নারী ও শিশু ট্রাইব্যুনালের মামলা বিচারের সময়সীমা, আইন ও বাস্তবতা নিয়ে মূল প্রবন্ধে বেশ কয়েকটি মামলার তথ্য তুলে ধরে বলা হয়, ৩ থেকে ৪ বছর পরও মামলাগুলো এখনো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ১৮০ দিনের মধ্যে নারী ও শিশু নির্যাতনের মামলার বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশনার কার্যকর প্রচারণা নেই ও এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ের ঘাটতি আছে বলেও পর্যবেক্ষণ তুলে ধরা হয়। আমরা দেখলাম ২০১৬ ডিসেম্বরে আমরা একটি হাইকোর্টের নির্দেশনা পেলাম। নির্দেশনায় ছিল ১৮০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করতে না পারলে এর কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্ট বরাবর একটি রিপোর্ট প্রদান করবেন। পুলিশের তদন্ত বিলম্ব, মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর গাফিলতিতে এই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে মত দেন বক্তারা। ১৮০ দিনের টাইম ফ্রেম কি কোনোভাবে এখানে রাখা সম্ভব? আমার কোর্টে যদি ১৫০০ মামলা থাকে, তাহলে ১০০ করে মামলা যদি আমি পার মান্থ যদি আমি ফিক্স করি, তাহলে আমার ১৫০০ নম্বর মামলাটি কোথায় চলে যাবে? ১৫ মাসের
মাথায় গিয়ে চলে যাবে। আমাদের আসলে সীমাবদ্ধতা এবং পারফেকশন অর্জনে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয়, সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমাদের যে গ্রে এরিয়াসগুলো আছে সেগুলো স্বীকার করে নিয়ে আমি বলবো। নির্যাতনের শিকার নারী ও শিশুর নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণে রাষ্ট্রের কার্যকরী ব্যবস্থা থাকতে হবে বলেও মত দেন বক্তারা। এই তদন্ত সংস্থাকে আলাদা করতে হবে, একটা স্বাধীন তদন্ত সংস্থা সময়ের দাবি। এই পৃথক তদন্ত সংস্থা থাকবে সুপ্রিম কোর্টের অধীনস্থ। তখন দেখবেন যে কতজন রাঘব বোয়াল পার পেতে পারে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। সহকর্মীদের দেওয়া আগুনে দগ্ধ রিয়াদ বাঁচলেন না। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ। খামখেয়ালি না পরিকল্পিতভাবে শরীরে আগুন দেওয়া হয় তা খতিয়ে দেখছে পুলিশ। সিদ্ধেশ্বরী কলেজে অনার্সের ছাত্র ছিলেন রিয়াদ। বাবা গাড়ি চালক, অভাবের সংসার। স্বপ্ন ছিল ছেলে একদিন বড় চাকরি করে সংসারের হাল ধরবে। বার্ন ইউনিটের সামনে সন্তানের লাশ নেওয়ার জন্য অপেক্ষায় থাকা বাবা ফরিদ মিয়া সেই বিলাপই করছিলেন। আমার চলাফেরা কষ্ট দেখে কইছে যে বাবা আমি একটু কাজ করি, ঠিক আছে, তাও কাজ করতে দিতে চাই নাই, তাও মানে জোর করে গেছে। চলতি মাসের 4 তারিখে এই জুরাইন পেট্রোল পাম্পে কাজে লাগছে। আমি বাবা হিসাবে এতটুকুই দাবি যে এরকম ক্ষতি আর কোনো বাবা মার যাতে না হয়, ওর যাতে ফাঁসি হয়। করোনার মহামারীর মধ্যে টানাটানির পরিবারকে সহায়তা করতে জুরাইনে এস আহমেদ পেট্রোল পাম্পে 5,000 টাকা বেতনে চাকরি নেয় রিয়াদ। কিন্তু মঙ্গলবার রাতে সহকর্মীরা তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শরীরের 36% পুড়লেও পেট থেকে নিচের অংশের পোড়া গুরুতর হওয়ায় তাকে বাঁচানো যায়নি। আমার বাইক না শুয়ে রয়েছে, তো ম্যানেজারে বলতেছে কয় ওরে ডাক দে, ঘুমাইছে নাইট ডিউটি, ঘুমিতে উঠে নাই দেখা কর শোলে পেট্রোল ঢেলে পরে সরম জায়গায় পেট্রোল ঢেলে দিছে। কোনো এক শত্রুতাই করছে, না হলে 20 দিনের মাধ্যমে কের লেগা ওই 20 দিন চাকরি করতেছে, এর মধ্যে ওরে এরকম একটা ইয়া করে দিল। এই ঘটনায় মূল হোতা ইমন ছাড়াও ফাহাদ এবং রনি নামে এক ম্যানেজার এবং অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা এখানে অপারেটর ছিল তারা কেউ ওই পেট্রোল পাম্পে বা ইয়েতে চাকরি করার মতো সেরকম ট্রেনিং বা অভিজ্ঞতা তাদের নাই। কারণ পেট্রোল পাম্পে তো ম্যাচ বা গ্যাস লাইট এইরকম থাকার কথা না। এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই যে পূর্ব শত্রুতার বিষয়টা আমরা এখনো খুঁজে পাই নাই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেটের বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। গোপালগঞ্জে বাস খাদে পড়ে 4 জনের প্রাণহানি, আহত 19। ধুলায় ধূসরিত নারায়ণগঞ্জ পাগলা মহাসড়ক, নিরসনে নেই উদ্যোগ। ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করছে সাম্প্রদায়িক গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা পোশাক খাতে। ক্যান্সার আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি, শীতে সতর্কতার আহ্বান। ট্রাইব্যুনাল ও বিচারকের স্বল্পতা, 180 দিনে মামলা নিষ্পত্তিতে বড় বাধা। নিউজ আওয়ারে আবারও আমন্ত্রণ, শিরোনাম শুনছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 19 জন। দুপুরে উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের বাসটি ঘটনাস্থলে একটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই 3 জন বাসযাত্রী নিহত এবং অন্তত 20 জন আহত হন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেওয়াই স্টিলের সাবেক কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে 1 বছরে 26টি মামলার ব্যাখ্যা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ।
প্রতিটি মামলার পক্ষে তথ্য প্রমাণ রয়েছে বলেও জানান তারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান কেডিএস গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট আহসানুল হক হেনা। বলেন 2007 থেকে 2018 সাল পর্যন্ত কেওয়াই স্টিলের নির্বাহী পরিচালক থাকার সময় কেনাকাটা সহ অর্থনৈতিক নানা কর্মকাণ্ডে অনিয়ম দুর্নীতি করে 600 কোটি টাকারও বেশি হাতিয়ে নেন মনির হোসেন। এক পর্যায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তার বিভিন্ন খাতে দুর্নীতির বিষয়টি জানাজানি হলে কোম্পানির পক্ষ থেকে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়। এর মধ্যে 17টি মামলার উপর মনির হোসেনের চাওয়া স্থগিতাদেশও আদালতে বাতিল হয়েছে। সংবাদ সম্মেলনে কেডিএস গ্রুপের সিওও জাবির হোসেন, কেওয়াই স্টিলের হেড অব মার্কেটিং সাজ্জাদ আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামকে আইটি বিজনেস হাব হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে চট্টগ্রামের কালুরঘাটে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আইওটি, রোবোটিক্স ও সাইবার সিকিউরিটি সহ উচ্চতর প্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপনের কাজ এগিয়ে চলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বন্দরনগরের চান্দগাঁও সিএনবি এলাকায় 1.71 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। এতে ব্যয় হবে 46 কোটি 74 লাখ টাকা। নারায়ণগঞ্জ পাগলা ঢাকা সড়কে উঠছে ধুলো, আর সেই ধুলো মিশছে বাতাসে। নিঃশ্বাসে প্রবেশ করে ফুসফুসে সেই বাতাস ছড়িয়ে দিচ্ছে ভয়াবহ সব অসুখ। হাজারো শিক্ষার্থী সহ পথচারীদের ধুলোবালির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। এরপরও ধুলো নিরোধে নেই কারো কোনো উদ্যোগ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফতুল্লার পুলিশ লাইন্স থেকে শ্যামপুর পর্যন্ত 8 কিলোমিটার রাস্তার দুই পাশে 5 শতাধিক ইট, বালি, সিমেন্ট, পাথর আর কয়লা বিক্রির দোকান। বসানো হয়েছে পাথর ভাঙার মেশিন। এই রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন পণ্য পরিবহন করে। দ্রুতগতিতে এসব যানবাহন চলাচল করায় রাস্তার সব ধুলা মিশে যাচ্ছে বাতাসে, আর নাক মুখ দিয়ে ঢুকে মাথা ব্যথা, সর্দি কাশি, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। রাস্তার পাশে যদি কেউ 5 মিনিট দাঁড়ায় থাকে, তার চুল একটাও কালো থাকবে না, সব সাদা হয়ে যাবে। সকল কিছু ধুলাবালুতে যায়, গিয়া লাঞ্চ নষ্ট হয়। নিয়ম না মেনে খোলা ট্রাকে করে পণ্য পরিবহন করায় ধুলাবালিতে বিপন্ন হচ্ছে পরিবেশ। বড় বড় ট্রাকে অনেক মালপত্র নেওয়া হয় বা রাস্তায় ঠিকমতো পরিষ্কার করা হয় না, এই কারণে ধুলা সর্বক্ষণে উঠতে থাকে। ধুলাবালুতে মানুষ খাদ্য গ্রহণ খাইতে পারে না। বিষয়টি আমলে নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা তো একটা আইন অনুযায়ী বা একটা বিধি অনুযায়ী আমরা কাজ করি বা একজনকে শাস্তি দিই, তো এইটা আসলে আমাদের ওই বিধি মোতাবেক ওইভাবে সরাসরি পড়ে না। তারপরও যারা জড়িত, যারা ব্যবসা করে তাদেরকে আমি তাদের সাথে কথা বলে তাদেরকে আমি এই বিষয়ে নিষেধ করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের দেশি মাছের দাম কমেছে। বেড়েছে সামুদ্রিক ও চাষের মাছের দাম। রিপোর্ট করছেন মাহফুজা মোসলেহি। নিত্যপণ্য আলু ও পেঁয়াজের দাম না কমলেও শীত মৌসুম উত্তাপ কমিয়েছে মাছ বাজারের। এটি ঢাকার পুরনো মাছের আড়ত কারওয়ান বাজার। ভোরে এখানে পাইকারি দরে মাছ কিনে নেন ব্যবসায়ীরা। এই আড়তের মাছ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিক্রি হয় কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেশি দরে। আলু পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে সেভাবে মাছের দাম তেমন বাড়েনি। আমি কারণ বাজারে আসি, যে এই বাজারে মাছের দাম পাইকারি মূল্য এবং খুচরা মূল্য সবসময় কম থাকে। পাইকারি যেটা মনে করেন 300 টাকা কেজি আছে, সেটা পাই খুচরা বাজার 350 টাকা কেজি। অভিধানের পর পাইকারি বা খুচরা 850 টাকা পাইকারি বিক্রি বা 900 টাকা খুচরা বিক্রি। 1 কেজি মাছ, 1 কেজির লিস্টটা। ক্রেতা বিক্রেতার আনাগোনায় সরগরম হয় রাজধানীর নিউ মার্কেট, পলাশী এবং হাতিরপুলের খুচরা বাজার। কারওয়ান বাজারে খুচরা ও পাইকারিতে দাম কিছুটা কম হলেও এলাকা ভেদে বাজারগুলোতে দেশি ও চাষের মাছের দামেরও রয়েছে হেরফের। চাষের মাছটা আপনার ওরা একটু বেশি দাম নিচ্ছে,
অন্যান্য বাজার তুলনায় এটা হওয়ার কথা ছিল আপনার 100 টাকা 80 টাকা কেজি, যে মাছটা আমি এখন কিনেছি এটা আজকে আমি 120 টাকায় কিনেছি। সামুদ্রিক মাছের সরবরাহ কম, সেগুলো সাগরের মাছটা একটু দাম বেশি। দেশি মাছটা সবাই আসে মাছটা কমে কিনতে পারতে আছে, অনেক চাহিদা আছে মাছ, দেশি মাছটা বেচা বিক্রি খুব ভালো হইতে আছে। অন্যদিকে সড়ক দখল করে কারওয়ান বাজারের আড়তের সামনে দিনভর চলে এই খুচরা বাজার। সামনের ফ্লাইওভারের নিচে মাছ কাটার দোকানও বসিয়েছেন ব্যবসায়ীরা। এই ব্যাপারে মনিটরিং জোরদারের পাশাপাশি দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতিও আহ্বান জানান ক্রেতারা। সমন্বয় করতে একটা মনিটরিং করা উচিত, দরকার সরকারের। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কম পরিশ্রম ও অল্প খরচে মাসকলাই চাষ করে এখন সচ্ছল কুষ্টিয়ার কৃষকরা। দৌলতপুরের চরাঞ্চলে এই ফসল চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে বাতাসে দুলছে মাসকলাই, কেউ কাটছেন, কেউ বা জমির মধ্যেই মাড়াই করছেন। ফলন ভালো হওয়ায় খুশি কুষ্টিয়ার কৃষক কৃষানীরা। চলতি মৌসুমে জেলায় 2980 হেক্টর জমিতে মাসকলাই চাষ হয়েছে। এর মধ্যে দৌলতপুরের চরাঞ্চলে চাষ হয়েছে 2170 হেক্টর জমিতে। বিঘা প্রতি মাত্র 2000 টাকা খরচে ফলন হচ্ছে 2 থেকে 3 মণ। কম খরচে মাত্র 2 মাসের ব্যবধানে পাওয়া যাচ্ছে। 5 বিঘি কালাই আবার 15 মণ কালা হয়েছে, তাতে আপনি লাভবান। কালাইয়ের রেটটা এবার খুব ভালো, চাষিরা এবার আবাদ করে এবার একটু ভালোই আছে। দাম পাচ্ছি, ফলন যদি একটু কমও হয় তবে কিন্তু দামের হিসাবে কিন্তু আমরা আবার সামনেবার জমি ফেলে রাখবো না। আড়ামুল কালাতে ধরেন তাও আসছে আমার 8000 9000 টাকা আসছে, তাও ধরেন আমার এইসব ফসল বোনাতে খরচ আমার হচ্ছে লাভবান হচ্ছে, ভালোই হয়েছে। চাষিদের কাছ থেকে 80 থেকে 85 টাকা কেজি দরে মাসকলাই ডাল কিনে খুচরা বাজারে 100 টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম ধরেন যে প্রায় 3300 টাকা মন, 80 টাকা কেজি। আর হচ্ছে তারপরে এখন ডাল 130 টাকা কেজি। মাসকলাই চাষে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাষিদের আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের মাসকলাই বীজ সরবরাহ ও প্রয়োজনীয় প্রণোদনা দেয়া হচ্ছে। স্বল্প খরচে আবাদ করা যায় বিধায় এটি বেশ লাভজনক। বর্তমানে মাসকলাইয়ের ব্যাপক চাহিদা রয়েছে, কৃষক ভালো দামে বিক্রি করতেছে এবং আমরা আশা করতেছি যে আগামীতে এই দামটা বজায় থাকলে ভবিষ্যতে আরও আবাদটি বৃদ্ধি পাবে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বারিস্টের বিরতির পর আরও থাকছে। ক্ষমতায় থাকতে কোনো আদালতেই টিকছে না ট্রাম্পের আপিল। 17তম জাতীয় দূরপাল্লার সাঁতারে সেরা সেনাবাহিনী। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। দেশের বাইরের খবর। পেনসিলভানিয়া রাজ্যে জো বাইডেনের বিজয় ঘোষণা আটকাতে ট্রাম্প শিবিরের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় আপিল আদালত। আদালতের 3 বিচারকের প্যানেল জানিয়েছেন ট্রাম্প শিবিরে করা মামলার কোনো মেরিটই নেই। রিপাবলিকানরা ভোটে কারচুপি নিয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ বা এ সংক্রান্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। আপিল আদালতের এই রায়কে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 3 নভেম্বর নির্বাচনের পর থেকে রিপাবলিকান শিবির বেশ কয়েকটি রাজ্যে ভোট জালিয়াতি সংক্রান্ত মামলা করলেও কোথাও সফলতা পায়নি। বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে দেবেন বলে ইঙ্গিত দিলেও পরদিনই আবারও ভোট ব্যাপক জালিয়াতি হয়েছে বলে মন্তব্য করেন। রিপাবলিকান শিবির গত সপ্তাহে পেনসিলভানিয়াতে ভোটের মামলায় ধাক্কা খায়। রাজ্যটিতে ডাকযোগে আসা লাখ লাখ ভোট বাতিলের দাবিতে মামলা করেছিল তারা। নয়া কৃষি আইনের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছেন কৃষকরা। এই লক্ষ্যে বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন হাজারো কৃষক। নয়াদিল্লির নিরঙ্কুশ সমাগম মাঠে এই প্রতিবাদ সমাবেশ হবে। দিল্লি হরিয়ানা সীমান্তে বৃহস্পতিবার থেকেই জমায়েত হয়েছিলেন হরিয়ানার কৃষকরা।
2 দিন দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের পর তারা অবশেষে দিল্লিতে প্রবেশ করতে পারছেন। গত সেপ্টেম্বরে ভারতের পার্লামেন্টে 3টি কৃষি বিল পাশ হয়। একটিতে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষি বাজারগুলো কার্যত বাতিল এবং দ্বিতীয়টিতে পূর্বনির্ধারিত দামে চুক্তিভিত্তিক চাষের সুযোগ রাখা হয়েছে। তৃতীয় আইনে ব্যবসায়ী বা উৎপাদকদের মজুদ সীমার ওপর সরকারি নিয়ন্ত্রণ বাতিলের কথা বলা হয়েছে। কৃষকদের স্বার্থবিরোধী এসব আইন বাস্তবায়িত হলে প্রাইভেট ফার্মগুলো কৃষিখাতে চালকের ভূমিকায় চলে যাবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। সঙ্গীহীন এক দশক ও 35 বছরের বন্দি জীবন থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ হাতি হিসেবে পরিচিত কাভান। সেই শৈশব থেকে মানুষকে বিনোদন দিতে দিতে ক্লান্ত এই প্রাণীটি। কাভানের মুক্তি নিয়ে অনেকদিন ধরেই সরব মার্কিন গায়িকা অভিনেত্রী শের। কাভানের মুক্তির বিশেষ দিনটি উদযাপনে এই মুহূর্তে তিনি পাকিস্তানে। নতুন গন্তব্যে পৌঁছানো পর্যন্ত শের হাতিটিকে সাহায্য করবেন। গত 35 বছর ধরে পাকিস্তানের ইসলামাবাদ চিড়িয়াখানায় আটক কাভান প্রাণী অধিকার কর্মীদের দাবির মুখে মুক্তি পাচ্ছে। 2012 সাল থেকে সঙ্গীহারা হাতিটি অতিরিক্ত ওজন এবং অপুষ্টি সহ নানান রোগে আক্রান্ত। এছাড়া আচরণগত জটিলতাও তৈরি হয়েছে তার। কাভান ছিল চিড়িয়াখানার দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। তারপরও প্রাণীটিকে খাবার দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের ছিল চরম ঔদাসীন্য। পাকিস্তানের আদালতের নির্দেশে কাভানকে রোববার মুক্ত করে কম্বোডিয়ার একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারে ছেড়ে দেওয়া হবে। এবারে খেলার খবর। গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হল 17তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। মিরাজ রাসেলের ক্যামেরায় বিস্তারিত দেখব সম্রাট আনোয়ারের রিপোর্টে। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতার ধারায় ফিরল দেশের সাঁতার, সেটাও আবার দূরপাল্লার সাঁতার দিয়েই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে 17তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা নৌবাহিনীর সহযোগিতায়, তাই আয়োজনটা গোপালগঞ্জের মধুমতি নদীতে। 2 ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন 14 জন সাঁতারু। প্রতিযোগিতায় পুরুষ এবং নারী 2 বিভাগেই চ্যাম্পিয়ন সেনাবাহিনীর সাঁতারু মোহাম্মদ ফায়সাল ও নাইমা আক্তার। 17তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় মধুমতি নদীতে এই গোপালগঞ্জে এসে ফার্স্ট হয়েছি, আমার অনেক ভালো লাগছে। যত বেশি প্রতিযোগিতা হবে তত সুইমার পাবো, আর প্রতিযোগিতা যদি কম হয়, যেমন খুবই আমাদের ন্যাশনাল একটা হয়, তাছাড়া গেম খুব কম হয়। করোনার পর প্রতিযোগিতায় ফিরতে পেরে যেমন খুশি সাঁতারুরা, তেমনি উচ্ছ্বসিত গোপালগঞ্জের মানুষ। তাই তো নদীর পাড়ে মানুষের এমন ভিড়। এরকমের আয়োজন তো মেলা দিন দেখিনি, এই নতুন দেখলাম, খুব ভালো এই আয়োজন। বাংলাদেশের শ্রেষ্ঠ যারা আসছে এরকম কখনো হয়নি গোপালগঞ্জ, তা আমরা চাই যে এরকম আবার হোক, আমরা আবার দেখবো। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম গোপালগঞ্জে বিদায়, আমরা এইগুলো দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীকে এজন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমাদের গোপালগঞ্জবাসী এলাকা থেকে আমরা খুব আনন্দিত হয়েছি। আর প্রতিযোগিতার ধারায় ফিরতে পারাকেই সফলতা বলছেন আয়োজকরা। এরকম যদি আমরা বিভিন্ন মফস্বলে ভবিষ্যতে করতে পারি, তাহলে সব গ্রামে গঞ্জে মানুষ কিন্তু সুইমিং এর প্রতি ইনক্লাইন্ড হবে এবং সুইমিং এ তাদের উৎসাহ বাড়বে। সবাইকে নিয়ে আমরা চেষ্টা করবো যে এদেরকে ভালো সাঁতারু বানানোর জন্য, বাট ইন্ডিভিজুয়াল তাদের স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য তারা যেন একটু নিজেরাই প্রশিক্ষণ পান। তারা যদি কেউ যোগ্য হয়, ডেফিনেটলি তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো। এবং আমরা কিন্তু স্পন্সর করছি, যেন বললাম বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবসময় কিন্তু এই খেলোয়াড়দেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, গোপালগঞ্জ। ফুটবল। কাতারে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ কাতারের লুসেল স্পোর্টস ক্লাব। আল আজিজিয়া বুটিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার সেনাবাহিনী দলের কাছে 3-2 গোলে পরাজিত হয় বাংলাদেশ। ওই ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার জন্যই তপু, রহমত, শিপলুরা শুক্রবার একটু বেশি সময় ধরে প্রস্তুতি সেরেছেন। মাঠে 1.5 ঘন্টার অনুশীলন শেষে কিছুক্ষণ জিমে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। দলে ইনজুরি সমস্যা নেই, তবে ফুটবলাররা পুরোপুরি ফিট কিনা যাচাই করতে শেষ প্রস্তুতি ম্যাচের আগেও ইয়ো পরীক্ষা নেওয়া হয় ফুটবলারদের। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20তে 5000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর ব্যাট হাতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, যদিও বঙ্গবন্ধু টি-20তে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।
শনিবার দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার হয়ে এই রেকর্ডে নাম লেখান সাকিব। যদিও ব্যাট হাতে সফল ছিলেন না তিনি। এনামুল বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন সাকিব। 7 বল খেলে মাত্র 3 রান করে নাহিদুলের বলে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। টি-20তে বাংলাদেশের হয়ে সর্বাধিক 5,864 রান তামিমের। How far is this going? High in the air and straight into hand. Goodness gracious. No control of that shot at all. লুকিয়ে ম্যারাডোনার মৃতদেহের সঙ্গে ছবি তুলেছেন 3 সৎকার কর্মী। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কর্তৃপক্ষ এক কর্মীকে ছাঁটাই করেছে। ওই কর্মী ক্ষমা চাইলেও ম্যারাডোনার আইনজীবী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। ম্যারাডোনাকে শেষ বিদায় জানানোর জন্য বুয়েনোস আইরেসের রাস্তায় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে হাজারো ভক্ত ভিড় করেছিলেন। কিন্তু আত্মীয় স্বজন ও কাছের বন্ধু ছাড়া আর্জেন্টাইন ফুটবল গ্রেটকে শেষবার দেখার সুযোগ পাননি কেউ। তবে এর মধ্যেও লুকিয়ে ম্যারাডোনার মৃতদেহের সঙ্গে ছবি তোলেন 3 সৎকার কর্মী। ছবিতে দেখা যায় কফিনে শোয়ানো ম্যারাডোনার মাথায় এক হাত রেখে অন্য হাতে থামস আপ করছেন মলিনা নামের এক কর্মী। দ্বিতীয় ছবিতে আরও 2 জনকে একই ভঙ্গিতে দেখা যায়। ম্যারাডোনার সৎকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের দাবি, ওই 3 কর্মী তাদের নিজস্ব নয়, তৃতীয় কোনো পক্ষের। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করছে সাম্প্রদায়িক গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা পোশাক খাতে। ক্যান্সার আক্রান্তদের করোনা ঝুঁকি বেশি, শীতে সতর্কতার আহ্বান। ট্রাইব্যুনাল ও বিচারকের স্বল্পতা, 180 দিনে মামলা নিষ্পত্তিতে বড় বাধা। গোপালগঞ্জে বাস খাদে পড়ে 4 জনের প্রাণহানি, আহত 19। ধুলায় ধূসরিত নারায়ণগঞ্জ পাগলা মহাসড়ক, নিরসনে নেই উদ্যোগ। ক্ষমতায় থাকতে কোনো আদালতেই টিকছে না ট্রাম্পের আপিল। এবং 17তম জাতীয় দূরপাল্লার সাঁতারে সেরা সেনাবাহিনী। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।